আচ্ছা, আজকে আমরা জানবো যে ডিফারেন্স বিটুইন ভেরিয়েবল অফ প্রিমিটিভ টাইপ আর হচ্ছে রেফারেন্স টাইপ। ওকে, তো এই দুটো আমাদেরকে জানতে হবে এই কারণেই, বিকজ আমরা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব, কখন আমরা ভেরিয়েবল টাইপকে মানে প্রিমিটিভ টাইপকে ভেরিয়েবল ধরছি আর কখন আমরা রেফারেন্সকে ভেরিয়েবল ধরছি, এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে প্রপারলি। তো এটা বোঝার জন্য আমি যেটা করব, আমি সরাসরি এটা প্রোগ্রামে চলে যাব, বিকজ আমি ওইখান থেকে লাইভ আপনাদেরকে দেখাচ্ছি আর কি। ওকে, তো আমরা যেটা জানতে চাইছিলাম যে আমরা বলছি ভেরিয়েবলের দুইটা টাইপ, একটা হচ্ছে রেফারেন্স টাইপ, একটা হচ্ছে প্রিমিটিভ টাইপ। ওকে, সো প্রিমিটিভ টাইপ কোনগুলো সেটা আমি আপনাদেরকে একটু রিকল করে দিচ্ছি যে আমরা জাভা যখন শুরু করেছিলাম তখন আমরা বলেছিলাম যে জাভার 8টা ডাটা টাইপ আছে। এই 8টা ডাটা টাইপকে আমরা বলছি প্রিমিটিভ টাইপ। ওকে, তো যেমন আমরা যদি এখানে বলি যে ইন্টিজার a 10, এই যে ভেরিয়েবলটা আমরা লিখলাম, এই a যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা হচ্ছে একটা প্রিমিটিভ টাইপ ভেরিয়েবল। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একটা নতুন জিনিস লিখতেছি, দেখেন। দেখেন এখানকার এই যে s, ও তো একটা ভেরিয়েবল, তাই না? এই যেমন একটা ভেরিয়েবল ছিল, এখানকার এই s একটা ভেরিয়েবল, কিন্তু এই ভেরিয়েবলটা হচ্ছে রেফারেন্স টাইপ ভেরিয়েবল। এখন বলতে পারেন যে কেন রেফারেন্স টাইপ ভেরিয়েবল? রেফারেন্স টাইপ এই কারণ ও কাউকে রেফার করতেছে। কাকে রেফার করতেছে? এই স্টুডেন্টকে। তো স্টুডেন্ট কোথা থেকে আসলো আমার কাছে? এই যে দেখেন একটা স্টুডেন্ট ক্লাস কিন্তু আমি এখানে বানিয়ে রেখেছিলাম। সো এই স্টুডেন্ট ক্লাসটাকেই আমি এখানে একটা ভেরিয়েবলের মধ্যে ইনিশিয়েট করলাম। এই জন্য এই ভেরিয়েবলটার টাইপ হয়ে যাবে রেফারেন্স টাইপ, যেহেতু ও অন্য কাউকে রেফার করতেছে। ক্লিয়ার? এবং মজার ব্যাপার, আমরা যে লিখতাম স্ট্রিং সে নেম, এই যে লিখলাম। আচ্ছা, সো যেটা বললাম, দেখেন এই যে আমরা লিখলাম স্ট্রিং নেম জাভা, এইটা কিন্তু প্রিমিটিভ টাইপ না। কারণ কি? স্ট্রিং কিন্তু প্রিমিটিভ টাইপের মধ্যে পড়ে না, তাই না? মনে আছে তো নিশ্চয়ই। সো দেখেন আমরা যদি কন্ট্রোল ধরে এইখানে ক্লিক করি, দেখেন কন্ট্রোল ধরতে হবে কিন্তু, তাছাড়া কিন্তু এই ক্লিকটা আসবে না। হ্যাঁ, সো কন্ট্রোল ধরে যখন এখানে ক্লিক করি, ও আমাদেরকে নিয়ে আসতেছে যেটা রেফারেন্সটা কোথায়। অ্যাজ লাইক আমরা যদি কন্ট্রোল ধরে স্ট্রিং এ ক্লিক করি, ও আমাদেরকে নিয়ে আসতেছে যে এই স্ট্রিং মানেটা কি, কোথায় যাচ্ছে, কি আছে, তাই তো? তার মানে এই দুইটাই কিন্তু আমাদেরকে মিন করতেছে যে এরা হচ্ছে রেফারেন্স করতেছে কাউকে। ক্লিয়ার? আর এটা একটা ক্লাস, এইটাও একটা ক্লাস, এইটাকে একটা স্টাইলে নিয়ে আসলাম আর এটাকে আরেকটা স্টাইলে নিয়ে আসলাম। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে ওই যে বলেছিলাম যে এটা হচ্ছে নেটিভ ক্লাস, যার কারণে এটাকে চিনিয়ে দিতে হচ্ছে না যেটা কোথা থেকে আসতেছে। কিন্তু এটা নেটিভ ক্লাস না, এইজন্য ওকে চিনিয়ে দিতে হচ্ছে ও কোথা থেকে আসতেছে। দেখেন এই যে উপরে বলে দিচ্ছে যে এই জায়গা থেকে তাকে আমরা নিয়ে আসতেছি। এবং যেদিন আমি এই ক্লাসটা নিয়েছিলাম সেদিন আমি প্যাকেজ নামে একটা জিনিস নিয়েছিলাম, খেয়াল করেছেন আপনারা? এই যে একটা প্যাকেজ ছিল, খেয়াল করেছেন? তো এই প্যাকেজটা আসলে কি, চলে আমরা এটাকে একটু বুঝিয়েই ফাঁকি। তো আমি যেটা করবো, আমি একটু দেখবো আমার এই প্রজেক্টটা আমি কোথায় রেখেছি। সো আমি এখানে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের প্রজেক্ট, যে প্রজেক্টটা আমরা নেই। প্রজেক্টটা নিলে এই এতগুলো ফাইল আমাদের জন্য ও রেডি করে দেয়। ওকে, সো এই আমরা চলে যাবো এখান থেকে সোর্সের মধ্যে, মানে এসআরসি মানে হচ্ছে সোর্স। সোর্স থেকে আমরা চলে গেলাম টেস্ট ক্লাস। সো চলেন এই, আচ্ছা প্লিজ সরি, যেটা বলছিলাম। তো দেখেন এখানে আমাদের মূল প্যাকেজটার নাম কি? টেস্ট প্যাকেজ, তাই না? টেস্ট লেখা, তাই তো? সো দেখেন এখানে লেখা আছে সরি টেস্ট ক্লাস, তো এখানে সেই কথাটাই লেখা আছে। এবার আমরা এই ফোল্ডারে ঢুকি, তারপর দেখেন একটা ক্লাস আছে যেটার নাম হচ্ছে টেস্ট ক্লাস ডট জাভা। সো এটা হচ্ছে এই ক্লাসটা। ওকে, তার মধ্যে আমরা একটা ফোল্ডার দেখতে পাচ্ছি। এখন দেখেন সেই ফোল্ডারটা কোথায়? সেই ফোল্ডারটা হচ্ছে অবজেক্ট। সো এটার মধ্যে যখন আমরা গেলাম তখন আমরা আরেকটা ফাইল পেলাম যেটার নাম হচ্ছে স্টুডেন্ট ডট জাভা। ইট মিনস এই যে ফাইল। তার মানে আমরা যে প্যাকেজ করি, প্যাকেজ করা মানে হচ্ছে কাইন্ড অফ আমরা ফোল্ডার ক্রিয়েট করছি এবং এক একটা ফাইলকে বা এক এক ধরনের ফাইলগুলোকে বা জাভা ফাইলগুলোকে আমরা এক একটা জায়গায় আলাদা আলাদা করে রাখি। এই আলাদা আলাদা করে রাখার একটা বড় কারণ হচ্ছে যখন আমাদের প্রজেক্টটা অনেক বড় হয়ে যাবে তখন যেন আমরা খুঁজে পাই যে অ্যাকুরেটলি কোন জিনিসটা আমরা কোন জায়গায় রেখেছি, অথবা কোন ধরনের জিনিসটা আমরা কোন জায়গাগুলোতে রেখেছি। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে সিকিউরিটির কারণে আমরা এই কাজগুলো করি। কেমন সিকিউরিটি? ধরেন কোনো কারণে সিস্টেম যদি হ্যাক হয়ে যায় তাহলে যেন খুঁজে পেতে কষ্ট হয় যে আসলে কার সাথে কার লিঙ্ক, কার সাথে কার লিঙ্ক, আমার মূল জায়গাটা কোন জায়গাটা।
ওকে, আরেকটা মজার জিনিস এখন দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমি এই যে এই জায়গাটা ক্লিক করছি, এই যে নিচে প্রসেস হয়ে গেল। এবার আমরা ফোল্ডারে যাচ্ছি, একদম মূল ফোল্ডারে চলে যাব। দেখেন এখানে একটা নতুন ফোল্ডার ওপেন হয়েছে, কোনটা বলতে পারবেন? দেখেন তো স্যার, এই ফোল্ডারটা নতুন তৈরি হয়েছে, ডিস্ট্রিবিউশন ফোল্ডার যেটাকে বলে, বা DIST। ওকে, সেই ফোল্ডারটার মধ্যে আমরা যাই, যাওয়ার পর দেখেন এই যে ফাইলটা ওপেন হয়েছে আমাদের, মানে এই জায়গাটা ওপেন হয়েছে। ইট মিনস আমাদের পুরো প্রজেক্টে এরকম যতগুলো ক্লাস থাকবে সবগুলো ক্লাসকে সে কি করবে, এমন একটা ফাইলে কনভার্ট করে ফেলবে। এবং আমরা যখন ক্লায়েন্টকে আমাদের প্রজেক্ট হ্যান্ড ওভার করবো, তখন কিন্তু ক্লায়েন্টকে আমরা শুধু এই জিনিসটাকে দিয়ে দিব, আর কিছু দিব। ক্লিয়ার? আচ্ছা, এটাকে চাইলে আমরা ওপেন করে দেখতে পারি। সেটাকে যদি আমরা একটু ওপেন করি, দেখেন ওপেন করলে এটা লেখাগুলো এখন মানে হাবিজাবি হয়ে যাবে। এটার মানে হচ্ছে, আমরা বলেছিলাম সেই প্রথম দিকে যে আমরা যখন এই প্রজেক্টের মধ্যে আমরা যে ফাইলগুলোতে লিখি, এই ফাইলগুলোর এক্সটেনশন আসে .java। এটা যখন রান হয় তখন এটা কনভার্ট হয়ে যায় .class। আর সবগুলো প্রজেক্ট যখন একসাথে, মানে সব কাজ যখন শেষ হয়ে যায়, সবগুলোকে যখন আমরা একসাথে নিয়ে আসি, তখন এটার এক্সটেনশন চলে এসেছে .java আর্কাইভ ফাইল, মানে ঠিক আছে। আচ্ছা, তো এটার মধ্যে সবগুলো লেখা যে স্টাইলে আসবে, এই লেখাগুলো সচরাচর হিউম্যান রিডেবল না, আসলে আমরা মানুষ এটাকে পড়তে পারবো না। এইটাকে শুধু পড়তে পারবে JVM। এখন JVM কোথায় মনে আছে? তো ওই যে আমরা একটা JDK ইনস্টল করেছি, তার মধ্যে একটা পার্টের নাম JVM। ওই JVMই কেবল এই লেখাগুলোর মানে বুঝতে পারবে, আমরা কেউ আর বুঝতে পারবো না, সাধারণ মানুষরা বুঝতে পারবো না। ক্লিয়ার তো ব্যাপারগুলো? তার মানে আমরা কিন্তু হ্যান্ড ওভার করবো এই ফাইলটা, আর মূল যে আমরা যে ফাইলগুলো লিখি সেটা কিন্তু সোর্স ফাইল। এই সোর্স কোড বা সোর্স ফাইল এগুলো কিন্তু আমরা কাউকে দিব, আমরা কম্পাইল করা ফাইলটা দিব, যেটা হচ্ছে এই ফাইলটা। ক্লিয়ার? ওকে, তো আমি যেটা করবো, আমি একটু এখানে অন্য কিছু অ্যাড করবো যেটা আপনারা দেখতে পান। যেমন এখান থেকে আমি আদার্সে চলে গেলাম, গিয়ে এখান থেকে আমি সার্চ করব যে ফ্রেম ফর। ওকে, চলে এসেছে। তো ক্লিক করলাম, নেক্সট ক্লিক করলাম, নাম এটাই রাখলাম, জাস্ট এটা প্যাকেজ দিয়ে দিচ্ছি। ওকে, আমরা তো দেখেন কিছু একটা এসেছে। সো এখন আমাদের কাজ হবে এটাকে আমরা ডিজাইন করব। ডিজাইন করলে এটাকে আমরা দেখতে পাবো সুন্দর কিছু একটা। তো যেহেতু আমি এত কিছু করব না, শুধুমাত্র আমি এই ক্লাসটাকে এখানে কল করে দেব। এগুলো থাকুক, এটার পর আমি এখানে কল করে দিচ্ছি। এটার নাম ছিল নিউ জে ফ্রেম। চলে এসেছে, ঠিক আছে? দেখেছেন তো এই যে ফাইলের নামটা কিন্তু আমি এখানে নিয়েছি। এবং দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে যে টেস্ট ক্লাস প্যাকেজ, তার মধ্যে একটা ফোল্ডার হচ্ছে ভিউ, মানে আরেকটা প্যাকেজ, তার মধ্যে আমার ফাইলটার বা জাভা ফাইলটার নাম হচ্ছে নিউ জে ফ্রেম। ক্লিয়ার তো? আচ্ছা, সো এবার এটাকে আমি অবজেক্টে রূপান্তর করব। সো এখানে আমি কিছুটা লিখতেছি, সেটাই লিখে দিলাম, দিয়ে আমি ইকুয়ালস টু দিয়ে সেই যে নিউ কিওয়ার্ডটা ইউজ করতেই হবে। এই নিউ কিওয়ার্ডটা যদি আমরা ইউজ না করি, তাহলে কিন্তু ওকে আমরা অবজেক্টে রূপান্তর করতে পারবো না। ইট মিন্স ওকে অন্য কোথাও নিয়ে ব্যবহার করতে পারবো না, কারণ এটা তো আপনি লিখেছি আরেকটা জায়গায়, তাই না? কিন্তু ব্যবহার করছি আমি অন্য একটা জায়গায়। সো অন্য জায়গায় যদি ব্যবহার করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে এমন অবজেক্ট ক্রিয়েট করেই ব্যবহার করতে হবে। আর আমি বলেছিলাম এই যে অবজেক্ট ক্রিয়েট করা, ইট মিন্স আমরা আসলে ওইটার একটা ফটোকপি তৈরি করব, ওইটা একটা ব্লুপ্রিন্ট তৈরি করব। ক্লিয়ার? ওটার মধ্যে যে ক্ষমতাগুলো দেওয়া আছে, সেই ক্ষমতাগুলো আমরা বাইরে থেকে এই ভেরিয়েবলের মাধ্যমে ব্যবহার করতে পারবো। তো দেখেন আমি তাই করছি এখন। সো আমি লিখছি এই ভেরিয়েবলটার নাম ডট, আমি লিখবো সেট ভিজিবিলিটি, এখানে বুলিয়ান ভ্যালু দিলাম ট্রু। ওকে, আবার আমি বিল্ড করলাম। এবার আমি ওই ফাইলটাকে রান করব, এই জার ফাইল। ওকে, সো রাইট ক্লিক, সরি দুঃখিত, আমি রাইট ক্লিক করে রান করি এটাকে। আচ্ছা, আমি এখানে এটাকে চেঞ্জ করেছি, জাভা করে দিই এটাকে। হয়নি কেন? হয়েছে। তো এবার আমি ডাবল ক্লিক করি এটাকে, দেখেছেন কিছু একটা অন হয়েছে। তার মানে ওকে আমি অন করতে চেয়েছিলাম। তার মানে বুঝতে পারছেন তো স্যার কিভাবে রান করবো আমরা? সো ওকে ডাবল ক্লিক করলে রান হয়ে যাবে, যদি আপনার কম্পিউটারে JDK থাকে। ফার্স্ট শর্ত কিন্তু এটা, আমার কম্পিউটারে JDK নাই, কিন্তু এই ফাইলে আমি সারাদিন ক্লিক করলেও ওকে কে পড়বে, ওকে পড়ার মতো কেউ নাই।
বুঝতে পারছেন তো? যেমন আমরা যখন একটা ইমেজ ডট জেপিজি যে ইমেজগুলো আছে এগুলোকে যখন আমরা অন করি তখন আমাদের কম্পিউটার অন হয় কি দিয়ে? ফটো দিয়ে। আগে ছিল ফটো ভিউয়ার, এখন এর নাম হচ্ছে ফটো জাস্ট বা ফটোস মনে হয় না, যাই হোক ওইটা দিয়ে অন হয়, তাই তো? আচ্ছা, যদি কোনো কারণে আমরা একটা ছবি কি এখানে আছে কিনা আমি চেক করি, কোন ছবি আছে? আচ্ছা, এই যে পেয়েছি একটা ছবি যেটা এক্সটেনশন খুব সম্ভবত পিএনজি করা, আমি চেক করি তাহলে। এই যে পিএনজি করা, দেখেছেন? এবার মজার ব্যাপার হচ্ছে দেখেন, ওকে যদি আমি রিনেম করি, এই যে রিনেম করে জাস্ট দেখেন ডট পিএনজি, এই পার্টটুকু আমি জাস্ট মুছে দিলাম, মুছে দিয়ে ওকে আমি সেভ করে দিলাম। এবার দেখেন ওখানে যখন আমি ডাবল ক্লিক করতেছি, এবার আমার কম্পিউটার কিন্তু কনফিউজড হয়ে গেল। এই কারণেই ওকে কে পড়বে, কারণ আমরা তো জেনেছি যে কম্পিউটার যা থাকে সবগুলোই কিন্তু বাইনারি, 0 and 1। আপনার ভিডিওগুলো 0-1 হয়ে যায়, ইমেজগুলো 0-1 হয়ে যায়, আপনি যে অডিও বা MP3 গানগুলো রাখেন এটাও 0-1 হয়ে যায়। তাহলে এই 0-1 গুলোকে পড়তে পারে এমন কিছু সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন আমাদের কম্পিউটারে রাখি আমরা, যেন এই 0-1 গুলোকে কিভাবে সাজাতে হবে, সাজিয়ে কিভাবে আমার সামনে প্রেজেন্ট করতে হবে, এই অ্যালগরিদম বা এই স্ট্রাকচার ওর কাছে দেয়া থাকে। সো দেখেন এখন ওর কাছে যেহেতু এক্সটেনশন নাই, ও কিন্তু কনফিউজড যে এটা আমি কিভাবে খুলবো, আমাকে বলে দাও। তো ঠিক এই জেডিকে চালানোর জন্য, মানে এই জার ফাইল চালানোর জন্য কিন্তু আমাদের কিরকম বলে দিতে হবে যে এটা আসলে কে চালাবে। ক্লিয়ার? এই ব্যাপারটাই আমাদেরকে বইতে বোঝাচ্ছে যে এটা হচ্ছে প্রিমিটিভ টাইপ আর এটা হচ্ছে অবজেক্ট টাইপ, যেটাকে আমরা বলছি রেফারেন্স, তাই তো? ক্লিয়ার কি না ব্যাপারটাতে? আমি আবারও বলছি, একটু রিপিট করতেছি যে দেখেন এই যে ভ্যারিয়েবলটা আমরা ধরলাম, এই ভ্যারিয়েবলটার টাইপ হচ্ছে ও হচ্ছে একটা প্রিমিটিভ টাইপ ভ্যারিয়েবল। কেন? কারণ তার ডাটা টাইপটা হচ্ছে একটা প্রিমিটিভ টাইপ বা প্রিমিটিভ টাইপগুলোর মধ্যে একটা। কিন্তু এখানকার স্টুডেন্ট, স্ট্রিং, এই যে নিউ জে ফ্রেম, ফর জে ফ্রেম, এগুলো কেউই প্রিমিটিভ টাইপ না। এরা হচ্ছে সবাই রেফারেন্স, কারণ এরা সবাই অন্য কোনো ক্লাসকে রেফার করতেছে এই জায়গাটার মধ্যে, এই জন্য এদেরকে বলা হচ্ছে রেফারেন্স টাইপ ভ্যারিয়েবল। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যে ব্যাপারটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ভিজিবিলিটি মডিফায়ার। ওকে, সো দেখেন ওরা কি সুন্দর করে বলছে আমাদেরকে, যে বলছে ভিজিবিলিটি মডিফায়ার ক্যান বি ইউজড টু স্পেসিফাই দ্য ভিজিবিলিটি অফ আ ক্লাস এন্ড ইটস মেম্বার। তার মানে আমরা কত দূর থেকে দেখতে পাবো, কোথা থেকে দেখতে পাবো, কিভাবে দেখতে পাবো, কে কে দেখতে পাবে, এই ব্যাপারগুলোকে আমরা এখন থেকে কন্ট্রোল করতে পারবো। এই যে এটাকে একসাথে বলা হচ্ছে ভিজিবিলিটি মডিফায়ার। ক্লিয়ার? যেমন আমি যদি চাই আপনার কম্পিউটার কি করতেছেন, আপনি কিন্তু খুব সহজেই আমাকে দেখতে দিবেন, তাই না? আমি যদি বলি আপনার ফোনটা একটু দেন তো, আমি একটু দেখি, আপনি বলবেন না, কেন? ইটস মাই প্রাইভেট। তাহলে প্রাইভেট থিংটা আমি একাই ইউজ করবো, এটা কাউকে আমি দিব না। কিন্তু আপনার কম্পিউটারটা হয়তো বা পাবলিক, যার কারণে আমি দেখতে পাবো। অথবা আমাদের এখানে মডিফায়ার আছে ওগুলো, সো তার মধ্যে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে দেখা যায়, ওই এরিয়ার বাইরে চলে গেলে তাকে আমরা দেখতে পাবো না। সো এই জিনিসটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় এনক্যাপসুলেশন। সো এই এনক্যাপসুলেশন কথাটাকে আমি আরেকটু মজা করে বলি, ইটস লাইক ক্যাপসুল। সো ক্যাপসুলের মধ্যে কি হয়, এটা বাইরে একটা প্লাস্টিকে বা একটা এই ধরনের একটা পদার্থ থাকে, তার ভিতরে কিছু মেডিসিন কভার করা থাকে, তাই না? আচ্ছা, এখন কি বলতে পারবেন যে ক্যাপসুলটাকে কেন ট্যাবলেট বানায় দিচ্ছে না আমাদেরকে? কারণটা কি? যে ট্যাবলেট বানাইলেই পারতো, কেন ট্যাবলেট বানাচ্ছে না? কেন? সো এইবার আমরা আমাদের এই অ্যাক্সেস মডিফায়ার জন্য কিছু শব্দ আছে, সেই শব্দগুলো সম্পর্কে আমরা জানবো। তবে অলরেডি আমরা সবচেয়ে বেশি পরিচিত যেটা, সেটা হচ্ছে এই পাবলিকের সাথে। এবং মজার ব্যাপার খেয়াল করেন, দেখেন সব জায়গায় ইয়েস লিখা আছে, মানে ও আছে আসলে গণ, ওরে যে কেউ ব্যবহার করতে পারে। ক্লিয়ার? কিন্তু আরো তিনটা শব্দ আছে আমাদের কাছে, তার মধ্যে একটা শব্দ হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে প্রোটেক্টেড। সো দেখেন কাকে কোথা থেকে ব্যবহার করা যায় সেইটা এবার আমি একটু বুঝি। যদিও একটা জিনিস ব্যাপার বলার দরকার ছিল, বাট এটা একটু মাথায় রাখেন, আমি একটু পরে শেয়ার করছি আপনাদের সাথে। আচ্ছা, সো প্রথমে দেখেন ডিফল্ট বলতেছে এটাকে সেম ক্লাসে ব্যবহার করতে হবে। ইট মিন্স আমি যে স্টুডেন্ট ক্লাসটা নিলাম, ওই ক্লাসের যে কোনো জায়গায় তাকে আমরা ব্যবহার করব। সেম প্যাকেজের মধ্যে কিন্তু সাব ক্লাসে ব্যবহার করতে হবে। প্যাকেজের কথা মনে আছে তো? ওই টিকটকে দেখালাম যে ফোল্ডার কাইন্ড অফ, তাহলে বলছে ওই একই ফোল্ডার বা একই প্যাকেজের মধ্যে যারা আছে তাদের মধ্যে আবার
সম্পর্ক হইতে হবে সাব ক্লাস। এই সাব ক্লাসটা কি সেটা জাস্ট একটু এখন বলবো, তারপরে চ্যাপ্টার আমরা খুব ডিটেইলস জানব। আমরা এখানে যখন প্রোগ্রামগুলো করব, আমরা এখানে কিছু কোডের মধ্যে বা কিছু ক্লাসের মধ্যে কাউকে প্যারেন্ট বানাবো, কাউকে চাইল্ড বানাবো। ওকে, সো এটাকে এখানকার ভাষায় বলা হয় ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স ওপেন একটা খুব মারাত্মক লেভেলের ফিচার। ওকে, সো এরকম ইনহেরিটেন্স যদি করা থাকে, তাহলে যদি ডিফল্ট কোনো মেম্বার থাকে, তাহলে তাকে ওই ইনহেরিটেন্স যে করবে, ইট মিন্স বাবার যে বা প্যারেন্টের যে প্রপার্টি গুলো আছে এগুলো সব তার চাইল্ড ব্যবহার করতে পারবে, যদি সেটা হয় ডিফল্ট। আর আর কি পারবে বলছে, সেম প্যাকেজ নন সাব ক্লাস, মানে সেম প্যাকেজেও পারবে। তার মানে সাব ক্লাস না হলেও পারবে, সাব ক্লাস হলেও পারবে, কিন্তু শর্ত একটা, সেম ক্লাস মানে সেম প্যাকেজ। ইট মিন্স ধরেন কথার কথা, আমি কিছু একটা আপনাদেরকে দিব, কিন্তু আমি বলছি এটা এই শুধু এই ক্লাসে সবাই পাবে, আর কাউকে দিব। সো দিস ইজ কাইন্ড অফ ক্লিয়ার, বিকজ আমার মানে আমার সম্পর্ক এই ক্লাসের আপনাদের কয়েকজনের সাথে। ওকে, ফাইন। তারপরে ডিফারেন্ট প্যাকেজে যাবেই না, মানে সাব ডিফারেন্ট প্যাকেজের সাব ক্লাসও যাবে না, ডিফারেন্ট প্যাকেজের নন সাব ক্লাসও যাবে না। সাব ক্লাস বলতে কিন্তু আমি এখানে বোঝাচ্ছি চাইল্ড ক্লাস, চাইল্ডকে মেনে। ওকে, এবার প্রাইভেট দেখেন, ও আর ডেঞ্জারাস। ও বলতেছে সেম ক্লাস ছাড়া ওকে ইউজই করা যাবে না, আর কোথাও ওকে খুঁজে পাওয়া যাবে না। ওই যে বলছি আপনার ফোনটা কিন্তু একান্তই আপনার। সো ইট ইজ প্রাইভেট। ক্লিয়ার? সো নেক্সট ওয়ান ইজ প্রোটেক্টেড। সো প্রোটেক্টেডটা সেম প্যাকেজের মধ্যে যাবে, অথবা অন্য প্যাকেজে যদি সাব ক্লাস হয় তাহলে যাবে। ইট মিন্স আমি একটু শেয়ার করি, প্যারেন্ট এক জায়গায় আছে, চাইল্ড আরেক জায়গায় আছে। প্যারেন্টের মধ্যে কিছু প্রপার্টি আছে যেগুলো প্রোটেক্টেড করা, কিন্তু চাইল্ড অন্য একটা রুমে আছে, তাহলে সেই ইউজ করতে পারবে। কেন পারবে? বিকজ অফ তাদের মধ্যে এই চাইল্ড প্যারেন্ট বা ইনহেরিটেন্স রিলেশনশিপ আছে। ক্লিয়ার? আর পাবলিকটা আলহামদুলিল্লাহ সবাই পাবে। সো এই হলো অ্যাক্সেস মডিফায়ার, এগুলোকে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার। আর এগুলো দিয়েই আমরা যেটা করি এনক্যাপসুলেট করি। আরেকটা স্টাইল আছে, এটা আরেকটু পরে বলতেছি। ওকে, একসাথে সব বললে একটু হজবল হয়ে যাবে ব্রেনের মধ্যে। দিস রেফারেন্স অথবা আমরা বলি দিস কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। হ্যাঁ, সো বলতেছে দেখেন, the keyword this refer to the object itself. It means সে তার নিজেকে মিন করে। ওকে, আর কিছু বলছে দেখে নেই। It can also be used inside a constructor to invoke another constructor of the same class. খুব কঠিন করে বলে ফেলছে, তাই না? একটু সহজ করে চলেন, আমরা কোড থেকে দেখে নিই। আচ্ছা, আমি আমার স্টুডেন্ট ক্লাসের মধ্যে ফেরত যাই। এই দেখেন, এই ক্লাসের মধ্যে এরকম অনেকগুলো জিনিসপত্র আমি লিখে রেখেছি, তাই না? এগুলোকে আমি কি বলেছিলাম যেন মনে আছে? এগুলো কি আমরা বলেছিলাম? এগুলোকে বলা হয় স্টেট, অ্যাট্রিবিউট অর প্রপার্টিজ। ঠিক আছে? ওকে, এই যে দেখেন এখানে আমি দিস কিওয়ার্ড ইউজ করেছি। আমি একটু সবাইকে বলবো জাস্ট একটু দেখার জন্য। ওকে, সো দেখেন এখানে আমি বলছি দিস ডট আইডি ইকুয়ালস টু আইডি। এটার মানে কি? সহজ করে বলে দিচ্ছি, এই দিস আইডি মানে দিস বলতে কি কার বোঝানো? তার নিজে। তার মানে এই যে আইডিটা, এটা বলতেছে এটা হচ্ছে আমার নিজের প্রপার্টি। কোত্থেকে পেলো সে তার নিজের প্রপার্টিটা? এই যে দেখেন উপরে আমি মার্ক করে রেখেছি, এবং দেখেন সে কিন্তু অলরেডি মার্ক হয়ে আছে। তার মানে ওই আইডি আর এই আইডি এটা সেম। তাহলে এখন আপনার প্রশ্ন হতে পারে, স্যার তাহলে এই আইডি কোত্থেকে আসলো? এই আইডি স্যার এই যে এখান থেকে আসলো। ইট মিন্স এই ভ্যালুটা আপনি পাঠাবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে, যেখানে আইডি না দিয়ে যদি অন্য কিছু লিখতাম তাহলে কি হতো? কিছুই হতো না। তাই হতো আপনি যা চাচ্ছেন। সো আপনি কি লিখবেন? লিখি মাই আইডি। সরি, দুঃখিত। কি ব্যাপার, আমার জেড কাজ করতেছে না কেন? আচ্ছা, যাক, মাই আইডি। সো তাহলে দেখেন এখানে কিন্তু অলরেডি একটা মার্ক করে দিয়েছে, কারণ এই আইডিটাকে সে এখন এই আইডিটাকে মেইন করতেছে। তাহলে এখন আমাকে চেঞ্জ করতে হবে কি? মাই আইডি। যদি আমার স্টাইলটা ভুল আছে, জাস্ট বোঝানোর জন্য লিখলাম। সো এইখানে যেটা থাকবে এইটা বসবে ডান পাশে। মনে আছে আপনাদের যেদিন আমি অ্যাসাইনমেন্ট অপারেটর শিখিয়েছিলাম, সেদিন বলছিলাম যে ডান পাশে যে থাকে সে কি করে? পাস করে দেয়।
আর বাম পাশে যে থাকে সে কি করে রিসিভ করে তার মানে এই ভ্যালুটা আমরা বাইরে থেকে পাঠাবো ওর মাধ্যমে আর এই ভ্যালুটা রিসিভ করবে কে এই আইডি এই আইডি বলতে কোন আইডি এই যে আমার যেই এই যে এটা বলা আছে এই যে আইডিটা দিস বলতে এই ক্লাসটাকে মিন করা আছে মানে এই ক্লাসের আইডিকে মিন করা আছে ক্লিয়ার সো যেটা করলাম যে এই স্টুডেন্টের মধ্যে আমি কিছু ভ্যালু পাস করলাম এই যে ভ্যালুগুলো এই ভ্যালুগুলো আসলে কোথায় যাবে জানেন এই যে 110 এটা কিন্তু চলে আসবে এই যে দিস আইডি মানে কি এই আইডি এবং দেখেন নিচে আমাদের একটা মেথড ছিল সম্ভবত দেখেন কি বলেছিলাম আমরা প্রিন্ট স্টুডেন্ট ইনফো তো দেখেন আমি কি প্রিন্ট করেছি আমি বলেছি নেম সেই নেমটা রেড কালার হয়ে আছে বা এটা বিশেষ কালার হয়ে আছে সো এই রেড এটা মানে মিন করতেছে কাকে দেখছেন এই যে দিস নেম অথবা এই নেমটা এখন আপনি যদি বলেন যে আমি এখানে দিস ইউজ করতে চাই কোনো সমস্যা নাই ও দিস আপনাকে ইউজ করতে দিবে আর ইউজ না করলে সমস্যা নাই এই কারণেই কজ এখানে দুইটা নেম নাই যদি দুইটা নেম থাকতো কোনো কারণে থাকা সম্ভব না যদি কোনো কারণে থাকতো তখন সে আপনাকে অবশ্যই দিস ইউজ করতে বলতো বাধ্যতামূলক এইটা দিয়ে তুমি কাকে মিন ক্লিয়ার আচ্ছা এই তো আসলে এখানে ভ্যালু এবার আমরা চেক করব যে আসলে এখানে ভ্যালু গেল কিভাবে গেল এটা কি মিথ্যা গেল কি গেল তাহলে আমি এটাকে একটু অফ করে দিই এখানে আমি এটা অ্যাসর্ট করতেছি আচ্ছা তার আগে একটু দেখে আসি মেথডটাকে আমি কি করেছিলাম ভয়েড করেছিলাম কিনা এটা ভয়েড করা আছে তাহলে আমি অ্যাসর্ট করব সরাসরি তাহলে আমি করতেছি অ্যাস আউট এস ডট কি দেখাচ্ছে দেখি এই যে দেখেন ওর মেথডকে আমাকে দেখাচ্ছে প্রিন্ট ইনফো ওকে সো দিয়ে দিলাম কেটে রতি আমি করছি আসলে তো ভয়েড করা তো ভয়েড করা মানে ওর কাজও সব নিজে শেষ করেই আমাকে পাঠায় দেবে আমি শুধু ওকে কল করলেই হবে আসলে হ্যাঁ অ্যাস আউট করতে হবে না বিকজ অ্যাস আউট অলরেডি এখানে করাই আছে অ্যাসাউটকে আমি আবার অ্যাসাউটের মধ্যে দিয়ে দিয়েছি ঠিক আছে এজন্য আমাকে একটু বকাঝকা করলো যাই হোক এবার আমি ওকে রান করি দেখেন মাই নেম ইজ এটা মাই আইডি ইজ 10 তার মানে যেটা আসলে আমি বোঝাতে চাইলাম সেটা হচ্ছে এই যে আমরা ভ্যালুগুলো যে পাস করলাম এই ভ্যালুগুলোকেই মূলত এই যে ভেরিয়েবল ওরা রিসিভ করতেছে আর ওরা রিসিভ করে করে কি করতেছে আমাকে এই দিস ভেরিয়েবলে পাস করে দিচ্ছে বাকিগুলো দেখাইলো না তার কারণ কি জানেন স্যার আমি না এখানে চোরামি করছি আমি যদি নেম আর আইডি প্রিন্ট করছি বাকিগুলো করেই নাই এজন্য দেখাই নাই ক্লিয়ার সো এখন আমরা জানবো ক্লাস অ্যাবস্ট্রাকশন এন্ড এনক্যাপসুলেশন তো এনক্যাপসুলেশন সম্পর্কে একটু ধারণা আমরা আগে নিয়ে নিয়েছি তাই না এখন আমরা অ্যাবস্ট্রাকশন সম্পর্কে একটু জানবো এই অ্যাবস্ট্রাকশন না কাইন্ড অফ এক ধরনের এনক্যাপসুলেশন এটাও একটা ওপেন ফিচার তো দেখি কি বলছে ক্লাস অ্যাবস্ট্রাকশন is the separation of class implementation from the use of a class মানে একটা ক্লাসকে একটু অন্য স্টাইলে ব্যবহার করার একটা স্টাইলের নামই হচ্ছে অ্যাবস্ট্রাকশন আর বলতেছে the details of implementation are encapsulated তার মানে ওই ক্লাসটাকে আমরা কিভাবে ব্যবহার করতেছি এই পুরো ব্যাপারটাই হাইড থাকবে লুকায়িত অবস্থায় থাকবে and hidden যদি দেখেন পাশে আবার hidden কথাটা লিখছে from the user আসলে বুঝবেই না যে কোথা থেকে কি হচ্ছে this is known as as class encapsulation সো এটাকে আসলে মেইনলি বলা হচ্ছে এনক্যাপসুলেশন ওকে সো আমি যদি একটা উদাহরণ দেখো সিম্পলি একটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে এমন ধরেন এই যে রিমোটটা ইউজ করে আমি এখানকার এই টিম মনিটরটাকে কন্ট্রোল করতেছি সো এইখান থেকে যে আমি এটাকে কন্ট্রোল করতেছি কিভাবে এটা কন্ট্রোল হচ্ছে সেটা কি আমরা দেখতেছি বুঝতে পারছি না আমার শুধু কাজ হচ্ছে এই বিভিন্ন কারণে সুইচ আছে তার মধ্যে কিছু লেভেল করা আছে আমি শুধু যেটাতে প্রেস করছি আমাকে সে অনুযায়ী সে কাজ করে দিচ্ছে ওকে এই টোটাল ব্যাপারটাকে আসলে বলা হচ্ছে অ্যাবস্ট্রাকশন এবং এই টোটাল ব্যাপারটা যেহেতু লুকায়িত সো এটা একটা কাইন্ড অফ এনক্যাপসুলেশন বা লুকায়িত একটা অবস্থা এটা টোটালটাই ভিতরে ভিতরে কাজ করে সো এবার আমরা দেখব ক্লাস রিলেশনশিপ কারণ আমরা তো বলেছি যে একটা ক্লাসকে আরেকটা ক্লাসের সাথে ব্যবহার করব সো একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের সম্পর্কটা কেমন হবে সেইটা আমরা এখান থেকে আসলে ফাইন্ড আউট করব এবং তাদের কিছু আবার নাম আছে যে নামগুলো আমরা এখানে জানি তো বলছে that to design classes you need to explore the relationship among classes তার মানে ক্লাসের মধ্যে সম্পর্কগুলো সম্পর্কে আমাদেরকে ভালো করে আগে জানতে হবে the common relationship among classes are association aggregation composition and inheritance
আস্তে আস্তে আমরা ইনহেরিটেন্স দিকে ঝুঁকছি আসলে। হ্যাঁ, তো এবার আমাদেরকে বলতেছে যে অ্যাসোসিয়েশন এইটা কেমন ব্যাপার। তো বলতেছে অ্যাসোসিয়েশন ইজ আ জেনারেল বাইনারি রিলেশন দ্যাট ডিসক্রাইব অ্যান অ্যাক্টিভিটি বিটুইন টু ক্লাস। মানে অনেকটা টু ওয়ে রিলেশন। যেমন একটু দেখেন, আমরা যদি একটা উদাহরণ দেখি, স্টুডেন্টের সাথে কোর্সের একটা সম্পর্ক আছে না? যেমন আপনারা সবাই জাভা জানতেছেন, আবার দেখেন এই জাভার সাথে আবার আমার একটা ভালো সম্পর্ক আছে, যেটা আমি জাভা শেখাচ্ছি। এই ধরনের কোন সম্পর্ককে আসলে বলা হচ্ছে অ্যাসোসিয়েশন। যদিও নামগুলো খুব মনে রাখার খুব একটা জরুরি দরকার নেই, কারণ আমরা যখন কোড করবো তখন আর নাম মাথায় রাখবো না, তখন শুধু কোডিংই করি। তো যেহেতু থিওরি হিসাবে আমাদের সামনে আসছে, আমরা একটু জেনে রাখছি। এবার আমরা জানছি এগ্রিগেশন এন্ড কম্পোজিশন। এগ্রিগেশন ইজ এ স্পেশাল ফর্ম অফ অ্যাসোসিয়েশন। একটু আগে কি বললাম আমরা? তার মানে অ্যাসোসিয়েশনের একটা স্পেশাল পার্ট হচ্ছে এগ্রিগেশন। বুঝতেছেন তো? এবার দেখেন কি বলছে, আরো কঠিন করবে। তো that represent an ownership relationship between two objects. তার মানে এখানকার মধ্যে যে অবজেক্টটা নিজেকে এজ এ ওনার একটা ভাব দেখাবে, সেই হবে এগ্রিগেশন। কেমন? যেমন আপনাদের আপনার সবাই স্টুডেন্ট, তাই তো? কিন্তু সব স্টুডেন্টের আবার একটা নিজের নাম আছে না? তার মানে আপনার নামটা আপনি নিজে ওন করেন, আপনার আইডিটাকে আপনি ওন করেন, আপনার ইমেলটাকে আপনি ওন করেন। তাহলে তখন আপনি হবেন, এই যে দেখেন কি বলে, সরি, নেম থেকে যখন স্টুডেন্টের কথা আমরা চিন্তা করব, তখন এটাকে আমরা বলবো হচ্ছে কি কম্পোজিশন। আর স্টুডেন্ট থেকে যখন আমরা চিন্তা করব অ্যাড্রেসের কথা, তখন আমরা চিন্তা করব এটা হচ্ছে একটা অ্যাগ্রিগেশন রিলেশন। সো এই হচ্ছে একটা পেছানো জায়গা। আমরা কথাগুলো আরেকটু দেখি, দেখেন আরেকটু ক্লিয়ার হতে পারে হয়তো। এবার বলছে অ্যাগ্রিগেশন মডেল হ্যাজ এ রিলেশনশিপ, মানে অ্যাগ্রিগেশন কথাটার সাথে এটা হ্যাজ এ রিলেশন আছে। যেমন স্টুডেন্ট হ্যাজ আ নেম, স্টুডেন্ট হ্যাজ আ অ্যাড্রেস। সো এই ধরনের রিলেশনশিপগুলো আমরা বলতেছি কি অ্যাগ্রিগেশন। আর তারপরে বলতেছে an object can be আচ্ছা দেখে নিই। then বলতেছে an object can be owned by several other aggregation, মানে একটা অবজেক্টের এরকম অনেকগুলো ওনারশিপ থাকতে পারে। ঠিক আছে? If an object is exclusively owned by an aggregation object, the relationship between the object and aggregation object is referred to as composition. মানে বলতেছে মানে খুব ক্লোজ রিলেশন বা থাকতেই হবে এরকম যদি রিলেশন হয়, সেটাকে আবার বলা হচ্ছে কম্পোজিশন। যেমন একটা স্টুডেন্টের এখানে মানে আমাদের এখানকার উদাহরণ যে বলতে হবে নেমটা তার থাকতেই হবে। তো যেহেতু থাকতেই হবে, এটা হচ্ছে তার কম্পোজিশন। আর তার যেটা নেম আছে এটা কিন্তু এগ্রিগেশন। আর এই দুইটাই আবার পার্ট হচ্ছে কার পার্ট? অ্যাসোসিয়েশনের পার্ট। ক্লিয়ার তো? তো এই জায়গাগুলো একটু পেছানো, তো এগুলো খুব বেশি মাথায় রাখার দরকার নাই, জাস্ট জানার জন্য আমি আপনাদেরকে জাস্ট শেয়ার করছি। সো দেখেন এবার একটা নতুন টপিক আমরা দেখতেছি, যেটা হচ্ছে প্রসেসিং প্রিমিটিভ ডাটা টাইপ ভ্যালু অ্যাজ অবজেক্ট। বলতেছে প্রিমিটিভ টাইপকে আবার অবজেক্টে রূপান্তর করতে। তাই একটু পড়ি, দেখেন কি বলছে। বলছে প্রিমিটিভ টাইপ ভ্যালু ইজ নট অ্যান অবজেক্ট। খুব শুদ্ধ ভাষায়, ভদ্র ভাষায় আমাদেরকে বলে দিচ্ছে যে প্রিমিটিভ টাইপ কিন্তু কোনো অবজেক্ট না। কিন্তু আমাদেরকে আবার হেডলাইনে বলতেছে যে প্রিমিটিভ টাইপকে কিভাবে অবজেক্ট করে ইউজ করা যায় সেটা আমরা জানি। তার মানে অবশ্যই এটা মেকানিজম আছে, বাট ইট ক্যান বি র‍্যাপড। মানে আমরা চাইলে এটাকে সুন্দর করে মুড়িয়ে ছড়িয়ে সাজিয়ে গুছিয়ে অবজেক্ট বানাতে পারি। এই র‍্যাপ করা কিন্তু যে আমরা যে গিফট র‍্যাপিং করি ওই শব্দটা। ওকে, হ্যাঁ, স্ট্রিং একটা না, স্ট্রিং কোনো প্রিমিটিভ টাইপের মধ্যে পড়ে না স্যার, ও নিজে একটা ক্লাস। ওকে, আচ্ছা তারপর দেখেন এখানে বলতেছে wrapped in an object using wrapper class। তার মানে wrapper class ইউজ করে আমরা প্রিমিটিভ টাইপগুলোকে অবজেক্টে কনভার্ট করতে পারবো। তো সেগুলো কেমন? সেগুলো এমন, দেখেন আমরা তো লিখলাম কি int। যদি আমরা প্রিমিটিভ ইউজ করতে যাই তাহলে আমাদেরকে লিখতে হবে ইন্টিজার। যদি আমরা ইউজ করি ডাবল স্মল লেটার, এটা প্রিমিটিভ। যখন আমরা ডিটাকে ক্যাপিটাল করে লিখব তখন এটা হয়ে যাবে একটা র‍্যাপার ক্লাস। আচ্ছা, একটা আমি জাস্ট একটু লিখে দেখাই আপনাদেরকে। সে এখানে চলে আসলাম আমি আবারও।
তো আমি লিখলাম ইন্টিজার নাম্বার equals to 10 ওকে এখন বলতে পারেন প্রিমিটিভ ইউজ করে আমার লাভ হইল কি কেন আমি করব লাভটা এখানে এই দেখেন এই লাভগুলো হচ্ছে এটা সো এই ইন্টিজার যে আমি যে র্যাপার ক্লাসটা নিলাম ওর মধ্যে অনেকগুলো মেথড দেয়া আছে যে মেথডগুলোকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করি কিন্তু এটা যদি কোনো কারণে এই যে ইন্টিজার a হয় a ডট কিছুই কারণ এটা একটা প্রিমিটিভ ডেটা টাইপ আর আমি এখন যেটা ইউজ করলাম সেটা হচ্ছে একটা র্যাপার ক্লাস ক্লাস মানেই তো অনেক কিছু এর মধ্যে থাকবে সেটা এরকম প্রতিটার মধ্যেই এই ধরনের অনেক সুবিধা রয়েছে এবং কিছু কিছু জায়গায় আমরা যখন কোডিং করব তখন এমন কিছু জায়গা আসবে যে যেই জায়গায় চাইলেই আমরা ইন্টিজার বা আইএনটি যে কথাটা এই কথাটাকে ইউজ করতেই পারবো তো সেই জায়গায় আমরা বাধ্য হয়ে ইউজ করব এই র্যাপার ক্লাস বুঝাতে পেরেছি এই জন্য এই র্যাপার ক্লাসটা এত গুরুত্বপূর্ণ বা এত জরুরি আবার সেই কন্ট্রোল ধরে এখানে ক্লিক করি দেখেন আমাদেরকে যে integer.java তে নিয়ে যাচ্ছে সেখানে অনেক কোড লেখা আছে অনেক কোড লুকানো আছে ওই যে অ্যাবস্ট্রাক্ট করে রেখেছে আমাদের কাছ থেকে কারণ আমাদের কাছে যদি এই কোড সব পাবলিশ করে দিত তাহলে আপনারা কি করতেন আপনারা করতে না জানি না আমি করতাম সেটা একটু কোড চেঞ্জ করার চেষ্টা করতাম যে দেখি তো এখানে একটু চেঞ্জ করলে কি হয় তা মানে যেটা হইতো আসলে কোডের 12টা তাই আমরা যখন কোডের এই 12টা বাজাতে না পারি তার কারণে ওরা কি করছে এই কোডগুলোকে আমাদের কাছ থেকে হাইড করে দিয়েছে এবং এখানে আপনি কোনো কোড চেঞ্জ করে আপনি এটাকে সেভ করতে পারবেন না ফাইলে সেভ হবে না এই কোডগুলো স্যার জাভা যারা বানিয়েছে তারা বানিয়ে দিয়েছে আগে থেকে হ্যাঁ এগুলো সব জেডিকের কাছ থেকে এসেছে কারণ জেডিকের কাছে এগুলো লোড করা আছে স্যার হ্যাঁ লাইব্রেরির মধ্যে দেয়া আছে ওকে ক্লিয়ার আমাদেরকে যে বিশাল একটা লিস্ট দিচ্ছে যে যদি তুমি ইন্টিজার ইউজ করো তাহলে তুমি এতগুলো মেথড পাবে ওকে যদি তুমি ডাবল ইউজ করো র্যাপার ক্লাস হিসেবে তাহলে এই মেথডগুলো পাবে ওই যে আমি ডট দেওয়ার পর যখন কন্ট্রোল স্পেস বার দিলাম তখন কিন্তু এইগুলোই আমার সামনে আসছিল বুঝতে পেরেছেন তো আচ্ছা এবার এখানে বলছে যে অটোমেটিক কনভার্সন বিটুইন প্রিমিটিভ টাইপ এন্ড র্যাপার ক্লাস টাইপ So a primitive type value can be automatically converted into object using a wrapper class or vice versa. মানে আমরা চাইলে wrapper class থেকে primitive type এ ফেরত যেতে পারি primitive type থেকে আমরা চাইলে আবার wrapper class এ আসতে পারি সো এটা অটোমেটিক্যালি ওরা করে দেয় আমাদের জন্য এটাই আমাদেরকে এখানে বলছে সো আমরা তো বেশ কিছু wrapper class দেখলাম যেগুলো primitive এর জন্য বানানো তাই না এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি বিগ ইন্টিজার এন্ড বিগ ডেসিমাল ক্লাস এই ক্লাসগুলো আগে থেকে জাভা আমাদের জন্য বানিয়ে দিয়েছে এখন বলতে পারেন কেন বানিয়ে দিয়েছে এইগুলো বানিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের যে র্যাপার ক্লাস বা প্রিমিটিভ ক্লাস যেগুলো আছে বা ডেটা টাইপ যেগুলো আছে ওইগুলোর সংখ্যা ধারণ যে ক্ষমতা তার চেয়ে বেশি যদি দরকার হয় তখন আমরা কি করব তো তার চেয়ে বেশি দরকার হলে তখন আমরা চলে আসব এই বিগ ইন্টিজার আর এই বিগ ডেসিমেলের মধ্যে সো এদের মধ্যে এই দেখেন কত বড় মানে ম্যাক্সিমাম ভ্যালুটা এটা এত বড় একটা ভ্যালু তার কাছে রাখা যায় সো এটাকে যদি আপনি একক দশক শতক করে পড়তে যান আপনার মোটামুটি মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে এবং এই বিগ ডেসিমেল দিয়েও এরকম অনেক বড় সংখ্যা এবং দশমিকের পরে অনেকগুলো সংখ্যা রাখা যায় যেটা আমাদের ডাবলে সম্ভবত ম্যাক্সিমাম 7টা 16টা পর্যন্ত রাখা যায় কিন্তু এইখানে আরো বেশি হ্যাঁ যদি আপনি সায়েন্টিফিক ক্যালকুলেশন করতে চান তখন কিন্তু আপনাকে এই বিগ ইন্টিজার আর বিগ ডেসিমেল বিশেষ করে বিগ ডেসিমেলটা অনেক বেশি দরকার হয় ওকে আচ্ছা সো আমি একটু লিখতে চেষ্টা করতেছি বিগ ইন্টিজার এ নিউ বিগ ইন্টিজার এভাবে লিখতে হয় এটাকে সো দেখেন এটার মধ্যে ও বলে দিচ্ছে যে কি কি ভ্যালু দেওয়া যাবে সো প্রথমেই বলছে ওর কাছে ভ্যালু দেওয়া যাবে স্ট্রিং বাইট স্ট্রিং এ আবার দুই ধরনের ইন্টিজারে দেওয়া যাবে এরকম করে আমরা এত ঝামেলা না যে প্রথমে সিম্পলটাকে নিয়ে এখানে স্ট্রিং এর মধ্যে অনেকগুলো নাম্বার পেস্ট করে দিই এবং লাইনটাকে ক্লোজ করলাম দেখি আমাদেরকে কি লিমিট শেষ করে দিলাম ও দাঁড়ান সরি এ
অলরেডি আমরা এখানে কোনো একটা জায়গায় ব্যবহার করেছি, দেখছেন? এই জন্য আমাকে ওইটা অ্যালার্ট করলো আর কি, যে তুমি অলরেডি ব্যবহার করেছো। সো ওকে ফাইন, দেওয়া গেল তো অনেক কিছু। এবারে ওকে একটু প্রিন্ট করতে চাইলে আমরা, আচ্ছা প্রিন্ট করবো না, আরেকটা বিগ ইন্টিজার দিচ্ছি আমরা। ওকে দিলাম, সরি বিগ ডেসিমেল, সো এটাকে দিলাম আমি ডাবল বি, এটাকে এরকম করে দিলাম, ইউজ করতেই হবে। হ্যাঁ, এটাকে ছাড়াও করা যায়, স্টাইল আছে, কিন্তু যেহেতু আমরা ডিক্লেয়ার করছি তাহলে আমাকে এটা ইউজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি এটা কি দিলাম একটু দেখে নেই। বুঝিনি স্যার, আমরা একটা বড় ভ্যালু দেই, স্ট্রিং এর মধ্যেই দিব এটাকেও। ওকে, সো দুইটা ভ্যালু আমরা স্টোর করে রাখলাম। ওই যে বলেছি স্যার, সায়েন্টিফিক কাজেগুলো ব্যবহার হয়, যারা সায়েন্টিফিক প্রোগ্রাম করবে তাদের জন্য লাগবে। যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা দেখি আসলে করা যায় কিনা। এসআউট এ এ মানে আমাদের প্রথমটা ডট অ্যাড বি বি, হ্যাঁ গেল, যায়নি তো, এই জিরো দিয়ে দিয়েছি। ডেসিমেল এখানে দেওয়া যাবে না। আচ্ছা আমি ডেসিমেলের সাথে ইন্টিজার করি, সেটা যাবে। আচ্ছা আমি অ্যাড নিলাম কেন? অ্যাড ছিল তো, এই যে অ্যাড, হ্যাঁ এটার মধ্যে আমি দিলাম এ, আবার একটু ইজি করার জন্য মানে আমরা একটু সহজভাবে দেখার চেষ্টা করি এটাকে। সো এটার সাথে আমি দেখেন এটা দিলাম, কি জানো, বি সে এ ডট অ্যাড, এখানে বলতেছে বিগ ইন্টিজার অ্যাড করতে। সো আমি যেটা করব এটার মধ্যে আবার লিখব বিগ ইন্টিজার 1, মানে যে সংখ্যাটা অলরেডি আছে তার সাথে শুধুমাত্র আমি 1 যোগ করলাম। এটার মধ্যে অলরেডি এই 1 দেয়াই আছে। আমি যদি 1 কে চেঞ্জ করি 10 দেয়া আছে, যদি আমি 10 কে চেঞ্জ করি 2 দেওয়া আছে, মানে এরকম কিছু বেসিক ভ্যালু আমাদেরকে ওরা দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে? সো ধরেন আমি, সরি দুঃখিত, আমি 1 কে জাস্ট এটা যোগ করলাম, যোগ করে দেখি আমাদের লাস্ট ডিজিট হচ্ছে 6, দেখি কত হয়। সো রান, ওকে হ্যাঁ লাস্ট ডিজিট 7, তার মানে 1 যোগ করেছে আর কি। তার মানে এই বিগ ডেসিমেল বা বিগ ইন্টিজারটা আসলে মূলত আমরা ব্যবহার করব যখন আমাদের এই নাম্বারগুলো অনেক বড় হয়ে যাবে। ধরেন আমরা অনেক বিশাল টাকা পয়সা হিসাব যখন করব তখন আমরা এই ধরনের এগুলোকে ব্যবহার করব। ওকে, সো এখানে লেখা আছে স্ট্রিং বিল্ডার এন্ড স্ট্রিং বাফার ক্লাস। তো বলছি স্ট্রিং বিল্ডার এন্ড স্ট্রিং বাফার আর সিমিলার টু স্ট্রিং ক্লাস, মানে অলমোস্ট স্ট্রিং এর মতোই, স্ট্রিং দিয়ে যা যা কাজ করা যায় ওকে দিয়ে অলমোস্ট সব ধরনের কাজ করা যায়। হ্যাঁ, এক্সেপ্ট দ্যাট, হ্যাঁ অলমোস্ট স্ট্রিং এর মতো কাজ করা যায়, except that string class is immutable. string class হচ্ছে immutable আর builder আর buffer হচ্ছে mutable। আচ্ছা এই immutable কথাটার মানে, এই immutable কথাটার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওরা যেটা বলছে এটা মানে ধরেন আমরা যদি একবার স্ট্রিং এর মধ্যে কোনো একটা ভ্যারিয়েবল লিখে দিই, একটা স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে ওই ভ্যালুটাকে চেঞ্জ করা যায় না। ওকে, এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আমরা চেঞ্জ করতে পারি, লিখতে পারি, কিন্তু বিশেষ কিছু শর্ত আছে যে শর্তটা ওরা মানে পেছন থেকে কাজ করে, যার কারণে আমরা লিখতে পারি। যদি এটা না করতে তাহলে আমাদেরকে প্রতিবার ওরা আটকে দিত, ঠিক আছে? কিন্তু বিল্ডার আর বাফার যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের এই ধরনের কোনো ঝামেলা হবে না। আমরা যেমন অ্যারের কথা মনে করেছিলাম, মনে আছে তো? অ্যারে বলেছিলাম যে যখন আমরা একটা অ্যারেকে ডিক্লেয়ার করে দেই তার সাইজ টেজ দিয়ে, কোনোভাবেই তার সাইজ কিন্তু চেঞ্জ করা যাবে না, তাই তো? এবং এটাও কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে স্ট্রিং মানেও কিন্তু একটা অ্যারে, সেটা হচ্ছে ক্যারেক্টারের অ্যারে। তার মানে অ্যারের ওই কিছু বৈশিষ্ট্য ওর কাছে আছে, যার কারণেই ওকে বলা হচ্ছে ইমিউটেবল। সো কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন স্ট্রিং আমাদেরকে কাজ করতে দেয় না সেই সব ক্ষেত্রে আমরা স্ট্রিং বিল্ডার অথবা বাফারকে
ব্যবহার করব এবং তাদের মেথড অলমোস্ট 99% ইজ সেম। ওকে, সো এবার আমরা জানতেছি ইনহেরিটেন্স এন্ড পলিমরফিজম। সো এখানে বলছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যালাউ ইউ টু ডিফাইন নিউ ক্লাস ফ্রম এক্সিস্টিং ক্লাসেস, দিস কল ইনহেরিটেন্স। তার মানে অলরেডি একটা ক্লাস আছে, সেই ক্লাসকে রেফার করেই আমরা চাইলে আরো একটা ক্লাস বানাতে পারি। এই ধরনের ক্লাসগুলোকে বলা হয় ইনহেরিটেন্স। ওরা অনেক গল্প গুজব করছে, তারপর আবার ওরা বলতেছে সুপার ক্লাস এন্ড সাব ক্লাস। তো এখন বলতেছে ইনহেরিটেন্স enables you to define a general class called super class। মানে সুপার ক্লাসটাকে বলা হয় জেনারেল ক্লাস, এটাকে আমরা প্যারেন্ট ক্লাস বলি আমরা আমাদের মতো করে আর কি, আমাদের বোঝার সুবিধার্থে। বাট প্রোগ্রামের ভাষায় বলতে আপনাকে বলতে হবে হয় জেনারেল ক্লাস অর সুপার ক্লাস। ওকে, and later extended in to more specialized class called sub class। তারপরে সাব ক্লাসগুলোকে আমরা বলি স্পেশালাইজড ক্লাস বা চাইল্ড ক্লাস। ওকে, সো এখানে অনেক গল্পগুজব করছে এটা সম্পর্কে। আমরা এই গল্পগুজবগুলোকে একটু কোডিং এর মাধ্যমে চেষ্টা করব বোঝানোর জন্য। তার আগে আপনাদের সাথে আরেকটু ক্লিয়ার করি ব্যাপারটা, আসলে কেন আমরা এই এত কিছু থাকতে চাইল্ড প্যারেন্ট বা সাব ক্লাস সুপার ক্লাস এই জিনিসগুলোকে কেন ব্যবহার করব সেই ব্যাপারটা কিন্তু আগে শেয়ার করি। আমরা একটু চিন্তা করতেছি, আমরা একটু ইমাজিন করতেছি যে আমরা মোবাইল নিয়ে কাজ করছি। ওকে, মোবাইল ফোন নিয়ে কাজ করছি। তো মোবাইল ফোন নিয়ে আমরা যখন কাজ করব তখন আমাদেরকে প্রথমেই তো ভাবতে হবে যে আসলে কত ধরনের মোবাইল অ্যাভেলেবল আছে। তা আপাতত দৃষ্টিতে আমরা যেটা জানি বা দেখি যে আমাদের অলমোস্ট মানে যদি আমরা প্রধানত ভাগ করি তাহলে দুই ধরনের, আর যদি একটু সেগ্রিগেট করি তাহলে তিন ধরনের মোবাইল ফোন আমাদের কাছে আছে। সো একটাকে আমরা বলি ফিচার্ড ফোন, ইট মিন্স বাটন ফোনগুলো। তারপরে আমরা বলছি অ্যান্ড্রয়েড এন্ড দেন আইওএস। তাহলে যদি আমরা যে বললাম যে একটু বিস্তারিত যদি চিন্তা করি তাহলে বলতে পারি ফিচার্ড আর স্মার্টফোন। ওকে, আচ্ছা, তো ধরেন এবার আমরা এই ফোনগুলোকে নিয়ে কোনো একটা প্রোগ্রাম করব, মানে আমাদেরকে কোনো একটা প্রোগ্রাম করতে বা সফটওয়্যার বানাতে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যে কাজগুলো হবে সেই কাজগুলোকে আমরা কিভাবে চিন্তা করব। তো যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছি, তার মানে একটা ক্লাসকে আরেকটা ক্লাসে নিয়ে ব্যবহার করার একটা সুযোগ আছে। তাহলে আমরা যেটা করতে পারি প্রথমেই খুঁজে বের করতে পারি যে এই তিন ধরনের মোবাইলের মধ্যে কমন ফিচারগুলো কি কি আছে। মানে এই তিন ধরনের ফোনে কাজ করা যায় এমন কাজগুলো কি কি যেটা তিন ধরনের ফোনেই করা যায়। তা আমরা খুব সিম্পলি চিন্তা করতে পারি যে কল করতে পারি, তারপর টেক্সট মেসেজ করতে পারি, তারপর হ্যাঁ গান শুনতে পারি। ইভেন তো এখনকার যে 1-1.5 হাজার টাকার ফোনগুলো আছে ওদের তারপর ক্যামেরাও থাকে, ইভেন তো মাঝে মাঝে দুইটাও থাকে। আমার কাছে একটা ফোন আছে দুইটা ক্যামেরা, মানে বাটন ফোন। ওকে, যাই হোক, তো এই কমন কিছু ফিচার আমি ধরে নিলাম, ধরে এরকম আরো 10টা-5টা ফিচার আছে। তাহলে এখন যেটা আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব, তাহলে আমি যেটা করব আমি একটা ক্লাস বানিয়ে ফেলবো যে ক্লাসটার নাম হবে মোবাইল, এবং ওই মোবাইল ক্লাসটার মধ্যে এই কমন ফিচারগুলোকে সব আমি অ্যাটাচ করব। ওকে, সো কমন ফিচারগুলোকে যখন আমি অ্যাটাচ করে দিব, এবার আমি ফিচার্ড ফোন নিয়ে কাজ করব। তো ফিচার্ড ফোন নিয়ে আমি যখন কাজ করব, যেমন ধরেন কমন ফিচারের মধ্যে বাটন ছিল, কারণ সব মোবাইলে এতগুলো বাটন থাকে না, তাই না? তাহলে ফিচার্ড ফোনের একটা প্রপার্টি বা অ্যাট্রিবিউট বা স্টেট হতে পারে বাটন, তাই তো? তারপর ধরেন তার সাউন্ড স্টাইল, এটা একটু ডিজিটাল সাউন্ড, এটা হচ্ছে নন ডিজিটাল সাউন্ড, এরকম কিছু স্টাইল আমরা চিন্তা করতে পারি। তাহলে আমরা যেটা করব যে আমরা ফিচার্ড ফোন নামে যে ক্লাসটা নিব, ওই ক্লাসের মধ্যে কমন ফিচারগুলো ছাড়া যে ফিচারগুলো আছে শুধুমাত্র সেইগুলোকে অ্যাটাচ করব। ঠিক অ্যান্ড্রয়েডের জন্য তাই করব, ঠিক আইওএস এর জন্য আমি একই কাজ করব। এখন সাব ক্লাস সুপার ক্লাস আমি যাই না, আমি জাস্ট চিন্তা করছি যে কমন জিনিসগুলো একটা ক্লাসে থাকবে আর তার আনকমন জিনিসগুলো তার কাছে আমি রেখে দিই। তো এখন আমি এটাকে যদি ইনহেরিট করি, তাহলে আমি যেটা করব মোবাইল ক্লাসটাকে আমি সবার সাথে ইনহেরিট করব। তার মানে মোবাইল ক্লাসটাকে আমি সব ক্লাসের প্যারেন্ট করে দেব।
প্যারেন্ট করে দিব এই কারণে কাজ প্রোগ্রামের বা ইনহেরিটেন্সের যে ফিচারস বা যে সুবিধা আছে সেই সুবিধা অনুযায়ী আমি প্যারেন্ট ক্লাসের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোকে আমি চাইল্ড ক্লাস থেকে বা সাব ক্লাস থেকে খুব সহজেই ব্যবহার করতে পারি। তাহলে বলতে পারেন যে কি হইলো স্যার এত পেঁচাল করে লাভটা হইলো কোথায়? লাভটা হইলো এটা এখানেই ওই যে কমন ফিচারগুলো যে আমি এক জায়গায় লিখে রেখেছি তা নাহলে এই কমন ফিচারগুলোকে আমাকে 3 জায়গায় লিখতে হতো, 3টা ক্লাসে লিখতে হতো না। কিন্তু আমি কি করেছি এক জায়গায় লিখে ওই সুবিধাটাকে আমি 3 জায়গায় জাস্ট শেয়ার করে দিয়েছি। এই যে সুযোগ, এই যে সুবিধাটা বা এই যে সুযোগটা, এইটাকেই আসলে মেইনলি বলা হয় ইনহেরিটেন্স। ঠিক আছে? আর যে ক্লাস অন্য ক্লাসকে ডেকে নিয়ে আসে, যে ক্লাস অন্য একটা ক্লাসকে ডেকে নিয়ে আসবে সেই ক্লাসটা নিজে সাব ক্লাস হয়ে যাবে, আর যাকে ডেকে নিয়ে আসে সে হয়ে যাবে তার সুপার ক্লাস। ক্লিয়ার? যে ডাকবে সে সাব ক্লাস, যাকে ডাকবে সে সুপার ক্লাস। ক্লিয়ার? অনেক বড় একটা প্রজেক্টের নাম বানিয়ে ফেলছি সুপার এবং সাব ক্লাস। আচ্ছা চাকা ঘুরো, ইনিশিয়ালাইজ করতে থাকুক, আমি আমার কাজ শুরু করে দিই। ওকে, সো যেহেতু আমরা বলেছি যে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব তখন কিন্তু আমাদের এই ক্লাসটার মধ্যে খুব বেশি প্রেসার আসবে না। ঠিক আছে? এই মেথডটা অলমোস্ট এরকম ফাঁকাই থাকবে, ও 2-4টা লাইন হয়তো আমরা লিখবো ম্যাক্সিমাম। তো এই জন্য আমি শুরুতেই ওর কাছ থেকে সরে যাচ্ছি, সরে গিয়ে আমি আমার জন্য আলাদা করে ক্লাস বানিয়ে নিচ্ছি। সো রাইট ক্লিক, নিউ জাভা ক্লাস, এটার আমি নাম দিলাম জিও ম্যাট্রিক। বানান ঠিক যদি ভুল হয় মাফ করে দিয়ে আপাতত, আর আমার একটু বানান টানান বেশি ভুল হয়, সো আগে থেকে ক্ষমা চাচ্ছি। সো এটার আমি এটা প্যাকেজের নাম দিয়ে দিলাম জিও ম্যাট্রিক, দেন ফিনিশ। মাথায় আসতেছে না আপাতত। সো আচ্ছা জিওমেট্রি একটা ক্লাস আমি নিলাম, নিয়ে আমি এটার মধ্যে একটা মেথড বানালাম পাবলিক। অন্য কিছু মাথায় আসতেছে না, এই জন্য এটা লিখতেছি আমি। হ্যাঁ, সো পাবলিক ভয়েড গেট এরিয়া, এরিয়া, তাই না? আচ্ছা লিখি, দেখা যাক কি আসে। আর আমি লিখলাম পাবলিক ভয়েড না রিটার্ন দিব, আচ্ছা রিটার্ন দিতে হবে এখানে মনে হচ্ছে। দেখ পাবলিক ভয়েড গেট প্যারামিটার। বানান বলে মাফ করে দেন, আমি আগে বলতেছি। আচ্ছা এগুলোকে একটা ভয়েড করবো না, এরিয়া তো ডাবল ডাবল থাকুক। রিটার্ন 0, এখানে আমি দিলাম ডাবল, সো এখানেও আমি দিলাম রিটার্ন 0, কারণ কিছু না কিছু রিটার্ন করতে হয়, তাই না? যেহেতু আমাদের টাইপ রিটার্ন টাইপ মেথড দেয়া, সো কিছু না কিছু রিটার্ন করতেই হবে, এটা হচ্ছে রুলস। এইবার আমি আরো একটা ক্লাস বানাবো এই একই ম্যাটেরিয়ালটার মধ্যে। সো একটা নতুন ক্লাস বানাচ্ছি, ক্লাসটার আমি নাম দিচ্ছি, এই বৃত্ত ইংরেজি যেন কি বলি, বৃত্ত ইংরেজি সার্কেল, CIRCLE সার্কেল। সো সার্কেল নামে একটা ক্লাস আমরা এখানে নিলাম। যদি আমি কোনো প্রপার্টি দেই নাই, প্রপার্টিটা দিলে একটু ভালো লাগতো, আচ্ছা এখানে দিব এটার জন্য। সেখানে লিখলাম পাবলিক স্ট্রিং না ডাবল রেডিয়াস, রেডিয়াসই তো তাই না? ব্যাসার্ধ ও বেশি দেখছি না, DIUS, ঠিক আছে এবার ঠিক আছে, রেডিয়াস। আর একটা ক্লাস আমি নিব RECTNG rectangle,
হ্যাঁ তিনটা নিলাম, এবং তিনটাই কিন্তু আমি জিওমেট্রির মধ্যে নিয়েছি, দেখছেন তো? ওকে, সো এটাকে বড় করছি, এটার মধ্যে আমি লিখছি পাবলিক, ডাবলই দিলাম, যদি ডাবল দরকার ছিল না, বাট দিলাম কারণ আপনারা আবার প্রশ্ন করে বলবেন। ডাবল হাইট, না আগে উইথ দিলাম, WIDTH উইথ। সো এটাকে বানিয়ে দিলাম হাইট। একটু খেয়াল করবেন সবাই এবার, ঠিক আছে? সো আমরা যেটা চাচ্ছি, আমরা চাচ্ছি উইথ হাইট এইগুলো আমরা ওকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ও যেটা করবে আমাদেরকে রেক্ট্যাঙ্গেলের এরিয়া এবং পেরিমিটার পাস করবে, মানে রেজাল্ট হিসাবে আমাদেরকে দিবে। ঠিক সার্কেলেরও কি বলবে এরিয়া এবং কি বলে পেরিমিটার আমাদেরকে দিবে। এটার জন্য আমরা যেটা করতেছি, আমরা যেটা করব একটু কনস্ট্রাক্টর নিয়ে নিব। এটা ইনসার্ট কোড করে আমি কনস্ট্রাক্টরে এসে কিছু ক্লিক করলাম না, জাস্ট ক্লিক, আবারও ইনসার্ট করে এসে কনস্ট্রাক্টরে এসে এবার ক্লিক করে আমি একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নিলাম। মনে আছে নিশ্চয়ই কথাগুলো? এবং রেক্ট্যাঙ্গেলও একই কাজ আমি করছি, ইনসার্ট কোড কনস্ট্রাক্টর। আচ্ছা প্রথমে সিলেক্ট না করে নিব, তাহলে ডিফল্ট আসবে না, সেটা ডিফল্ট। দেন ইনসার্ট কোড কনস্ট্রাক্টর সিলেক্ট অল জেনারেট। ওকে, সো এটাও হয়ে গেল। তো এই দুইটা আমরা বানালাম কেন জানেন? এই কনস্ট্রাক্টরগুলো বানালাম এই কারণে যেন আমরা মেইন ক্লাস থেকে ওর কাছে কিছু ভ্যালু পাস করতে পারি, বা ওকে আমি যেখানে ডাকবো সেইখান থেকে যেন ওর কাছে আমি কিছু ভ্যালু পাস করতে পারি। ওকে, এইবার হলো আমাদের ইনহেরিটেন্সের পালা। এবার আমরা ইনহেরিট করব। সো প্রথমে আমরা সার্কেল যেহেতু নিয়েছি, সার্কেলের সাথে ইনহেরিটেন্স করব। তো ইনহেরিটেন্স করার জন্য এখানে একটা শব্দ বা একটা কিওয়ার্ড আমরা ব্যবহার করব, যে কিওয়ার্ডটা হচ্ছে এক্সটেন্ড। ওকে, দেন এবার আমাকে দিতে হবে আমি কাকে এখানে নিয়ে আসতে চাই। সো আমি নিয়ে আসতে চাই জিওমেট্রিক। সো এইটা হয়ে গেল আমার সুপার ক্লাস। ওকে, তো ঠিক একইভাবে আমি সম্পর্ক তৈরি করে ফেললাম। সার্কেলকে আমি বানিয়ে ফেললাম চাইল্ড, জিওমেট্রিকে বানিয়ে দিলাম প্যারেন্ট, হ্যাঁ বা সুপার সাব। এবারে রেক্ট্যাঙ্গেল একই কাজ করব, আমি এক্সটেন্ড করলাম কাকে জানো? জিওমেট্রিকে। সো এক্সটেন্ড হয়ে গেল, তার মানে ও হয়ে গেল সাব, ও হয়ে গেল এক্সটেন্ড করলাম, লাভ হইল। এখন তো আমি আমার লাভটাই বুঝে পেলাম। তো লাভটা বুঝে পেয়ে জন্য এবার আমি এটা করব, এখানে আমি রাইট ক্লিক করে ইনসার্ট করে যাব। এখান থেকে আমি যাব ওভাররাইট মেথড। এর আগে একটা শব্দ পড়েছিলাম ওভারলোড মেথড। ওভারলোড যেন কখন হয়? মেথডের নাম সেম বাট প্যারামিটার ডিফারেন্ট। আর ওভাররাইট কখন হবে তাহলে আজকে আমরা সেটা দেখি। সো আমাকে বলতেছে তুমি কাদেরকে ওভাররাইট করবা? এদের দুইজনকে করবা? এখন বলতে পারেন স্যার আপনি কেমনে বুঝলেন এদেরকে করতে হবে? কারণ স্যার আমি তো জিওমেট্রিকে প্যারেন্ট বানিয়েছি। তো জিওমেট্রির মধ্যে যে কমন মেথডগুলো আছে সেইগুলোকে আমি এখানে দেখতে চাই। তো দিয়ে দিলাম জেনারেট। তো দেখেন গেট পেরিমিটার আর গেট এরিয়া মেথড আমার এখানে চলে আসলো। ঠিক এখানে একই কাজ করব আমি। কই জানো? ইনসার্ট কোড ওভাররাইট সিলেক্ট অল দিলাম, অবজেক্ট দিব না, আবার বেশি কাজ করবে, এত কাজ আমার দরকার নেই আপাতত। তো জেনারেট হয়ে গেল আমার মেথড। হ্যাঁ, তার মানে কি করলাম দেখেন, এই কোডগুলো কিন্তু আমাকে আর লিখতে হবে না, আমি জাস্ট অল্প একটু ধরে দিলাম। এখন আপনাদের কাছে মনে হবে যে স্যার এটা ওর দিয়ে হইল না আমাদের কাছে, কারণ সময় বেশি লাগে। কিন্তু এই কাজটা যখন আমরা বড় আকারে করব তখন এই জিনিসটা আসলে ওর দিয়ে হবে। ওকে, আচ্ছা এখন আমি রেক্ট্যাঙ্গেলে চলে আসলাম। এসে আমি যেটা করব এই কথাটাকে মুছে দিব। অনেক বড় লাইন। ওকে, এইখানে এসে আমি লিখে দিব পেরিমিটার। সো পেরিমিটার বের করতে কিভাবে জানো? রেক্ট্যাঙ্গেলের 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এরকমই তো ছিল সূত্রটা, তাই না? এই ছোটবেলায় তাই তো পড়ছি, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো? হাইট প্লাস উইডথ। ভুল হলে আপনারা মাফ করে দেন আপাতত। ডান।
ওকে, এবার আমরা বের করব এরিয়া। তো এরিয়া মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা আমরা জানি তাই না, ছোটবেলা অনেক শিখছি। এই লাইনটা না থাকলে আসলে ইরর আসে, যদি এই লাইনটা ওরা দিয়ে দেয়, হ্যাঁ, যেন ইররটা না দেখা যায়। তাহলে এখানে আমি যেটা করব, রিটার্নের মধ্যে লেখাই আছে, আমি লিখব জাস্ট হাইট উইডথ। সো ডান। এবার চলে যাব আমরা সার্কেলের কাছে। তো সার্কেলের পেরিমিটার হচ্ছে কি জানো, 2 পাই আর এরকম কিছু না মনে হয়। So return return 2 into pi আসবে কার কাছ থেকে, math.py লিখবো না কিছু, into r মানে আমাদের রেডিয়াস, দেখছেন, সরি, ডান। আর এরিয়া হচ্ছে কি পাই আর স্কয়ার, তাই তো নাকি? তাহলে ফাইন রিটার্ন pi into r square, তাহলে আবার ম্যাথ ডট পাওয়ার, সরি ছোট হাতের পাওয়ার, সো রেডিয়াস ইনটু স্কয়ার মানে 2। সো ডান, বুঝছো তো, ডান না? শেষ ক্লাস বানানো হয়ে গেল। আসলে আমি যেটা বোঝাতে চাইলাম যে দেখেন এই মেথডগুলো যেহেতু আমি কমন ক্লাসে লিখে রেখেছিলাম, তো যার কারণে এই মেথডগুলো আমাকে আর নতুন করে লিখতে হলো না, জাস্ট ওভাররাইড করলাম। সো ওভাররাইড এবার কখন হয়, এটার ব্যাখ্যা হচ্ছে যখন সাব ক্লাস প্যারেন্ট ক্লাসের মেথডগুলোকে ব্যবহার করবে, তখন সাব ক্লাসে প্যারেন্ট ক্লাসের মেথডগুলো ওভাররাইড হয়ে আসে। কারণ কি, কারণ আমার প্যারেন্ট ক্লাসে যে মেথডগুলো ছিল ওগুলো ছিল জাস্ট রিটার্ন করছে 0 0, আর এখন আমি রিটার্ন করছি কি আমার মতো, তার মানে কি আমি ওর কথাকে ওভাররাইড করে দিচ্ছি, তাই না? আচ্ছা, আমি আবারও ক্লিয়ার করতেছি, সাব ক্লাস যখন তার প্যারেন্ট ক্লাসের মেথডগুলোকে ব্যবহার করে তখনই এটাকে বলা হয় ওভাররাইড। ক্লিয়ার? অথবা যদি আমরা এখানকার ভাষায় বলি যে একটা সাব ক্লাস যখন সুপার ক্লাসের মেথডগুলোকে ব্যবহার করবে, ওই সুপার ক্লাসের মেথডগুলো যখন সাব ক্লাসে ইউজ হবে তখন সেটা ওভাররাইড হয়ে যাবে। আর অবশ্যই এখানে এই কথাটা লেখা থাকে, তার মানে এটা দেখলেই আমরা বুঝবো যে এই মেথডটা ওর না, ও এটা কার কাছে ধার করে নিয়ে আসছে। ক্লিয়ার? ওকে, সো লেটস এবারকে রান করার সময় এসেছে না, তো রান করে দেখি আদৌ কিছু দেয় কিনা আমাদের, না আবার সে বকাঝকা দেয়, দেখি কি হয়। তাহলে এবার আমরা কল করলাম সার্কেলকে, সরি দেখছেন শুরুতেই বানানো বানাচ্ছি। তো সার্কেল, নিউ সার্কেল, এইখানে আমি ভ্যালু দিয়ে দিই। তো সার্কেলের কাছে যে ভ্যালুটা যাবে সেই ভ্যালুটা কি হিসাবে যাবে, দেখেন লিখে দিয়েছি কি রেডিয়াস। সো 5 দিয়ে দিলাম আমি রেডিয়াসের ভ্যালু, 0.5 দেওয়া যাবে না, 5। ডান। হ্যাঁ, আমি এইভাবে ভ্যালু দিতে পারি, অথবা আপনারা যদি বলেন যে না স্যার এইভাবে ভালো লাগে না আর অন্যভাবে দিতে চাই, এটা আমি রেক্ট্যাঙ্গেলের জন্য করতেছি, মানে দুইটা স্টাইলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো এইবার আচ্ছা আমি দুটো ভ্যালুকে দিয়ে নিয়েছি, এবার রেক্ট্যাঙ্গেল, সরি স্মল লেটার লেখা যাবে না, আর ই সি রেক্ট্যাঙ্গেল, কই বানান কি ভুল লিখছিলাম, আর ই সি টি আর লাগবে না, চলে আসছে, না না এটা না, এই যে এটা, ঠিক আছে, দেখছেন, খেয়াল করছেন তো, একই নামে কিন্তু অনেক কিছু আছে, ধোকা খাওয়া যাবে না। সো ওইটা যদি নিয়ে ফেলেন তাহলে কিন্তু সর্বনাশ, আপনি বলবেন স্যার আমি সব দিয়েছি তো কাজ হচ্ছে না। সো কাজ কেন হবে না বোঝা গেল তো? হ্যাঁ, সো একটু খেয়াল করতে হবে যে এটা আপনার কাজ জায়গা থেকে আসতেছে কিনা। তো আমি যে যখন জিওমেট্রিটা দেখলাম তখন মনে হলো যে না ও আমার, আমি ওকে বানিয়েছি। সো নিয়ে নিলাম, এটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। আচ্ছা আমি একটু উপরে তুলে দিচ্ছি, দেখতে সমস্যা হচ্ছে মনে হয়, বিকজ টু এইবার আমি এটাকে এইভাবে লিখবো না, এবার আমি এইভাবে লিখবো, মানে দুইটা স্টাইলে লেখা যায় সেটা আমি বললাম। এবার আমি যেটা বলবো, আমি বলবো রেক্ট্যাঙ্গেল মানে এই ভেরিয়েবল, ওকে, ডট হাইট ইকুয়ালস টু 5। তার মানে এই 5 এখান থেকে রেক্ট্যাঙ্গেলের হাইটের মধ্যে চলে যাবে, ওকে। এবার নেব উইডথ, এটা 5 দিলাম, যদি বর্গ বানিয়ে ফেলছি তাহলে রেক্ট্যাঙ্গেল হলো না, ওকে। সো ডান, ভ্যালু দেওয়া হয়ে গেল।
সো এইটার ভ্যালু দিলাম আমি এইখানে আর এটার ভ্যালু দিলাম আমি এইভাবে। চাইলে কিন্তু আমি এইটার ভ্যালু এইভাবে দিতে পারতাম, এইটার ভ্যালু এইভাবে দিতে পারতাম। আমি দেখাবো এটাকে। আচ্ছা এটাকে একটু দেখিয়ে রাখি, একটু কমেন্ট করে রাখো। সো এটাকে আমি দিলাম রেক্টাঙ্গেল 1। আচ্ছা থাকো 1 তো দেওয়াই যায়। এবার এইখানে আমি বলে দিলাম 6,7। দেখেন ও আমাকে বুঝিয়ে ফেলছে আমি কি দিয়েছি। এই যে জায়গাটা, এই জায়গাটা কোনটা জানেন? সো এখানে কন্ট্রোলে ক্লিক করি, এই জায়গাটা মানে কনস্ট্রাক্টর কোনটা? প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। আবার আমি এখানে ব্যাক করতেছি, আবার এখানে ক্লিক করি, দেখেন কোথায় নিয়ে যায়? ডিফল্ট নিয়ে যাচ্ছে। সো কেন বুঝলেন যে আমরা কেন ডিফল্ট কনস্ট্রাক্টর, কেন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নিচ্ছি? কিছুটা ক্লিয়ার কিনা? সামনে আরো ক্লিয়ার হবে যখন ডাটাবেস দিয়ে আমরা কাজ করব। ওকে, তাহলে ওর কাছে আমরা দুটো ভ্যালু দিলাম। সার্কেল কে আর একা রেখে লাভ কি? ওর একটা কপি তৈরি করে দেই। তো এখানে আমরা বলে দিলাম সার্কেল 1 আর ওর ভ্যালুটা কিন্তু বাড়িয়ে 7 করে দিলাম। এই ও সরি দুঃখিত, কই কি লিখছে আল্লাহ জানে। আচ্ছা যাও, এটাকে আমরা এইভাবে লিখব, কারণ এইটাকে এইভাবে লেখার জন্য আমরা লিখেছি সার্কেল 1 ডট, ওটাকে ঠিক করে দিচ্ছি একটু পরে আমরা, সার্কেল 1 ডট রেডিয়াস ইকুয়াল 7। আপনারা ভয় পান না, একটু পরে আপনাদের সব ঠিকঠাক করে দিচ্ছি আমি। এখানে রেক্টাঙ্গেল হেডিং আছে, আমি একটু কোডটাকে একটু ছোট করি যেন একবার আপনারা দেখতে পারেন। সো খেয়াল করেন, এইটা একটা সার্কেল অবজেক্ট, ওরা এই দুই লাইন মিলে আরেকটা সার্কেল অবজেক্টে কাজ করেছে। মানে এটা দিয়ে আমি ডাইরেক্ট ভ্যালু পাস করেছি, এটা দিয়ে আমি ভেরিয়েবলের থ্রুতে ভ্যালু পাস করেছি। এটা দিয়ে আমি এই দুইটার মাধ্যমে ভ্যালু পাস করেছি, আর এটা দিয়ে আমি ডাইরেক্ট ভ্যালু এখানে পাস করেছি। ক্লিয়ার? ক্লিয়ার তো এই ব্যাপারটাই। এবার আমি চারটাকে রান করতে চাই। দেখেন, সো চারটার জন্য আমাকে অ্যাসার্ট লিখতে হবে, যেহেতু চারটাই হচ্ছে আমার রিটার্ন করা, তাই না? সো রিটার্ন করলে আমাদেরকে অ্যাসার্ট করে এখানে প্রিন্ট করতে হবে। তাহলে আমি প্রথমে প্রিন্ট করতেছি সার্কেল। কোন সার্কেল? নরমাল সার্কেল 1 না। ওকে, আমার সার্কেল তো দুইটা নাকি? একটা সার্কেল, একটা হচ্ছে সার্কেল 1। আমি শুধু সার্কেলকে প্রিন্ট করতেছি এখানে। সো ডট গেট এরিয়া একসাথে দিব। আচ্ছা একসাথে দিয়ে দেই, প্লাস দুঃখিত, আবার সেই সার্কেল প্লাস দেই, প্লাস সার্কেল না, এইটাই ডট গেট পেরিমিটার। তাহলে আমি কার বের করলাম দেখলাম তো, সার্কেলেরই এরিয়া এবং পেরিমিটার একসাথে দেখতে চাচ্ছি। জাস্ট এটার একটা কপি তৈরি করে দিলাম, এখানে আমি দিলাম সার্কেল 1, এখানে দিলাম আমি সার্কেল 1। তার মানে এটা হচ্ছে সার্কেল 1 এর জন্য। তো সেম জিনিসটাই আমি এবার বানাবো রেক্ট্যাঙ্গেলের জন্য। রেক্ট্যাঙ্গেল ওর তো এরিয়া আছে, আবার ওর পেরিমিটার আছে, হলো এটা। এইবার আবার কপি, সো এবার জাস্ট 1 ওকে, ঠিক আছে। আচ্ছা এবার আপনাদের বোঝার সুবিধার্থে আমি যেটা করব, সার্কেল, পরে আপনারা কনফিউজ হয়ে যাবেন এতগুলো আউটপুট একসাথে দেখলে। সার্কেল 1, আরে আমি নিজেই কনফিউজিং করছি এইখানে, ঠিক আছে। যদিও ওর সাথে ওর কানেক্ট, ওর সাথে ওর কানেক্ট, হ্যাঁ। সো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল নরমালটা, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল 1, ঠিক আছে। সো এবার রান করার পর রান করি, দেখি খুব বেশি খারাপ হলে বকাঝকা দিবে না।
সো প্রথম সার্কেলে যে ভ্যালু ছিল সেই অনুযায়ী তার এটা মনে কি পেরিমিটার, এটা হচ্ছে তার এরিয়া। দ্বিতীয় সার্কেলের ভ্যালু অনুযায়ী দেখেন তার কিন্তু ভ্যালু চেঞ্জ, কারণ তার জন্য আমরা ডিফারেন্ট ভ্যালু পাস করেছি। সো ডিফারেন্ট রেজাল্ট। সো রেক্ট্যাঙ্গেলের এটা হচ্ছে প্রথম ভ্যালু, মানে প্রথম সেটের জন্য, এই যে রেক্ট্যাঙ্গেল 1 তার জন্য। সো কাইন্ড অফ ইনহেরিটেন্স আমরা শিখে ফেলেছি।